আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের নবম ও দশম শ্রেণীর বিশেষ শিক্ষা শাখার প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা দীর্ঘদিন যাবৎ বাসায় বসে থেকে আমাদের সাথে অনলাইনের মাধ্যমে তোমরা পড়াশোনায় যুক্ত রয়েছ। আমার বিশ্বাস ইতিমধ্যে তোমরা যতগুলো ক্লাস হয়েছে আমাদের এই ইউটিউব চ্যানেলে, তোমরা সবগুলো ক্লাস মনোযোগ দিয়ে দেখেছ, শুনেছ এবং নিজেরা বাসায় বসে সেগুলো প্র্যাকটিস করছো। যদি করে থাকো তাহলে অবশ্যই তোমরা ভালো করবে নিঃসন্দেহে। আমাদের সেই ক্লাসের ধারাবাহিকতায় আজকে তোমাদের সাথে একাদশ অধ্যায়ের শেষ ক্লাস এবং আমাদের এই নবম শ্রেণীর সিলেবাসে আজকে তোমাদের সাথে শেষ ক্লাসটি করব। তোমরা অবশ্যই সেটি গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে শুনবে এবং দেখবে। তোমরা খাতা কলম এবং প্রয়োজনীয় সব কিছু হাতের কাছে নিয়ে নেবে। প্রায় অনেকগুলো ক্লাস আমরা এই ইউটিউব চ্যানেলে আপলোড করেছি, এখন সবগুলো তোমাদের হাতের মধ্যে রয়েছে। যখনই তোমাদের যে অধ্যায়ে প্র্যাকটিস করতে চাও, তোমরা বাসায় কাজ করতে চাও, তোমরা কিন্তু চাইলেই পিছনের ক্লাসগুলো আবার রিভিউ দেখতে পারো। আবার তোমরা নিজেরা যখন যে ক্লাসটা প্রয়োজন, সেই প্রথম অধ্যায় থেকে শুরু করে দ্বাদশ অধ্যায় পর্যন্ত আমার ক্লাসগুলো রয়েছে, আমাদের শ্রদ্ধেয় আমাদের তাসলিমা ম্যাম ওনার ক্লাসগুলো রয়েছে। তোমরা সবগুলো ক্লাস যখন প্রয়োজন তখনই তোমরা খুঁজে নিতে পারো এবং সেই ক্লাসগুলো দেখে শুনে সেগুলোর সহযোগিতায় তোমরা বাসায় কিন্তু প্র্যাকটিস করার একটা অপার সুযোগ তোমাদের জন্য রয়েছে। তোমরা অবশ্যই সেই সুযোগগুলো কাজে লাগাবে। যখনই কলেজ খুলবে তোমাদের কিন্তু এক হিসাব বিজ্ঞান বিষয়ে এটা চিন্তা করার কোনো কারণ নেই যে নবম শ্রেণীতে পড়েছি, নবম শ্রেণীতে শেষ হয়ে গেল, আমরা দশম শ্রেণীতে চলে যাব, আবার নতুন করে পড়ব, এরকম ভাববার সুযোগ তোমাদের নেই। এই জন্য নেই যে এই নবম শ্রেণীতে তোমাদের যে বিষয়গুলো পড়ানো হলো, তোমাদের কিন্তু দশম শ্রেণী থেকে হিসাব বিজ্ঞানে এগুলো করতে হবে। অতএব তোমরা এখানে যদি ভালো করে পড়ে যাও, ভালো করে শিখে যাও, দশম শ্রেণী থেকে কিন্তু আমরা প্রচুর পরিমাণ শুধু প্র্যাকটিস করবো, শুধু প্র্যাকটিস আর প্র্যাকটিস। তাহলেই কেবল তোমাদের অ্যাকাউন্টিংয়ের দক্ষতা বাড়বে। তবে প্রতিটি বিষয়ে তোমার কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে। আশা করি আল্লাহ আমাদেরকে, যে করোনা মহামারীর কারণে আমরা এখন সরাসরি ক্লাস পাঠদান থেকে দূরে রয়েছি, হয়তো খুব সহজে হয়তো আল্লাহ পাক আমাদের সেই দুর্ভোগ থেকে মুক্তি দিতে পারেন, যদি মুক্তি দিয়ে দেন আর আমাদের স্কুল কলেজগুলো খুলে যায়, তোমরা ক্লাসে চলে আসো, তখন আমরা কিন্তু হাতে কলমে তখন শুধু প্র্যাকটিস করব। তাহলে এখনকার এই ক্লাসগুলো তোমরা যদি ভালো করে আয়ত্ত করতে পারো, তখন তোমাদের জন্য কাজগুলো কী হবে, খুব সহজ হয়ে যাবে এবং তোমরা ভালো করতে পারবে। সুতরাং তোমরা অনেক সময় ঘরে বসে আছো, একদম অলস সময়ে। সুতরাং এই সময়গুলোকে একেবারে হেলাফেলা করে নষ্ট না করে, ঘরে বসে একদম শুয়ে বসে কাটিয়ে না দিয়ে তোমরা অবশ্যই একটা নির্দিষ্ট রুটিন করে 6 ঘন্টা 5 ঘন্টা একটা ভালো একটা সময়ে তোমরা বের করে নিয়ে অবশ্যই তোমাদের সকল বিষয়গুলো বাসায় প্র্যাকটিস করো, পড়াশোনা করো। এই অবসর সময়ে, এই করোনা মহামারী কাল যারা বাসায় বসে পড়াশোনায় কাটিয়েছ, তারা নিঃসন্দেহে সবল হবে, গেনার হয়েছ এবং তোমার এটা অনেক বড় উপকার হবে, কাজে লাগবে পরবর্তী সময়ে। অতএব এখনও পর্যন্ত যারা পড়াশোনা থেকে দূরে রয়েছ, এখনও অবহেলায় রয়েছ, আমি তোমাদেরকে আবারও বলবো, তোমরা অবশ্যই পড়াশোনায় মনোযোগী হও, চেয়ার টেবিলে বসো, বই নিয়ে বসো, অঙ্ক করো, অন্যান্য বিষয়গুলো পড়ো, তোমাদেরই মঙ্গল হবে। সম্মানিত অভিভাবকদেরকে আমি বিনীত অনুরোধ করব যে আপনারা আপনাদের সন্তানদের দিকে খেয়াল রাখুন।
পড়াশোনা করতে বলুন, চেয়ারে বসতে বলুন, টেবিলে বসে পড়াশোনা করতে বলুন, একটা আপনারা ফলো আপ করুন যে ওরা ঠিকমতো বাসায় পড়ছে কি না, চেয়ার টেবিলে বসে কি করছে, না শুধু বসেই আছে। সুতরাং আপনাদেরকে অনেক সময় যে মোবাইলে পড়ছে বলে কিন্তু ওরা ফাঁকি দেওয়ার চেষ্টা করবে। অতএব আপনাদেরকেও একটু যত্নবান হতে হবে, দায়িত্ব নিতে হবে, দেখতে হবে আসলে ওরা পড়ছে কিনা। তাহলেই কেবল আমরা যারা শিক্ষক, আপনারা অভিভাবক, আর ওরা ছাত্রছাত্রী, এই তিনের একটি সমন্বিত প্রয়াস থাকলেই পরে কেবল ওদের সফলতা আসবে ইনশাল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীরা, আসো আজকে আমরা আরেকটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে একাদশ অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন 5। একাদশ অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন 5 নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলবো। তোমরা তোমাদের বই খুলে নাও। ইতিপূর্বে এই অধ্যায় থেকে তোমাদেরকে আমি পণ্যের ক্রয় মূল্য নির্ণয় করা, পণ্যের বিক্রয় মূল্য নির্ণয় করা এবং উৎপাদন ব্যয় নির্ণয় করা, উৎপাদন ব্যয় বিবরণী করা, বিক্রিত পণ্যের ব্যয় প্রস্তুত করা এবং বিশদ আয় বিবরণী কীভাবে তৈরি করতে হবে তা নিয়ে আলোচনা করেছি। আজকে তারই ধারাবাহিকতায় যে সৃজনশীল প্রশ্ন 5, সেই 5 নম্বর প্রশ্নটি নিয়ে তোমাদের সাথে কথা বলবো। দেখো, বইয়ে এই 5 নম্বর প্রশ্নের উদ্দীপকে একটি ইট ভাটার কিছু ব্যয়ের তথ্য দেওয়া আছে। অর্থাৎ আমরা এখান থেকে শিখেছি একটা গার্মেন্টস প্রতিষ্ঠানের কীভাবে কাজ করতে হয়, কীভাবে ব্যয় নির্ণয় করতে হয় যারা গার্মেন্টস পরিচালনা করে। তোমরা এই অধ্যায় থেকে শিখেছো যারা প্রকাশনী, যারা ডায়েরি প্রস্তুত করে বা বই প্রস্তুত করে তারা কীভাবে ব্যয় নির্ণয় করবে সেটা তোমাদের সাথে আলোচনা করেছি। তোমরা এই অধ্যায় শিখেছো যারা ফলের বিক্রেতা, ফল কিনে যখন বাজারে বিক্রি করে তারা কীভাবে তাদের ফলের ক্রয়মূল্য নির্ণয় করবে, তারা কীভাবে ফলের বিক্রিমূল্য নির্ণয় করবে, এটা তোমরা শিখেছো। তো আজকে শিখবে আরেকটি প্রতিষ্ঠান যারা ইট ভাটা, যারা ইট প্রস্তুত করে বাজারে বিক্রি করে তারা কিভাবে তাদের ইটের মূল্য নির্ণয় করবে, ইটের ব্যয় নির্ণয় করবে এবং ইটের বিক্রি মূল্য নির্ণয় করবে এবং তারা মুনাফা নির্ণয় করবে। আজকে আমরা সেই ইট ভাটার অঙ্ক নিয়ে আলোচনা করব। তো তোমরা জানো যে ইট তৈরি করার জন্য তার অন্যতম যে কাঁচামাল সেটি হচ্ছে মাটি, একদম কাদা মাটি বা এঁটেল মাটি। সেই মাটিকে প্রসেসিং করে, সেই মাটিকে বিভিন্নভাবে প্রক্রিয়াজাতকরণ করে সেই মাটিকে কিন্তু ইটে রূপান্তর করা হয়। তো সেখানে মাটি, কয়লা এবং শ্রমিকরা তাদের ঘাম ঝরানো পরিশ্রম দিয়ে মাটিকে প্রক্রিয়াজাতকরণ করে সে মাটি দিয়ে কিন্তু তারা কী করে ইট প্রস্তুত করে। তো সেই ইট প্রস্তুতকারী প্রতিষ্ঠান অর্থাৎ ইট ভাটায় কীভাবে তাদের ব্যয় নিরূপণ করে নির্ণয় করে সেটা আমরা আজকের আলোচনা করব। তো তোমরা তোমাদের বই খুলে নাও, তোমরা উদ্দীপকটি দেখো, যেখানে যে উদ্দীপকটি রয়েছে সেখানে কি বলা হয়েছে এবং সে উদ্দীপকের আলোকে আমাদেরকে 3টি প্রশ্ন করেছে। আমরা সেই প্রশ্নগুলোর উত্তর দেব। প্রথম প্রশ্ন ছিল ক নম্বরে যে উৎপাদিত ইটের পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ ইট ভাটায় যে সময়ের জন্য, অর্থাৎ 3 মাস সময়ের তথ্য আমাদের এখানে দেওয়া আছে, ত্রৈমাসিক। সাধারণত হিসাবে যে আমরা নির্ণয় করেছি ইতিপূর্বে তোমাদের সাথে বার্ষিক, অর্ধবার্ষিক এবং আজকে যেটা করবো সেটা ত্রৈমাসিক, অর্থাৎ 3 মাসের তথ্য এখানে দেওয়া আছে। এই 3 মাসে সে কতগুলো ইট তৈরি করেছে তা আমাদেরকে বের করতে বলা হয়েছে এবং সে বের করার জন্য কিছু ইনফরমেশন এখানে দেওয়া আছে। তাহলে দেখো, আমরা 5 নং প্রশ্নের সৃজনশীল প্রশ্ন কয়ের উত্তর আমরা এখন দেব। প্রশ্নের উৎপাদিত ইটের পরিমাণ নির্ণয়। উৎপাদিত ইটের পরিমাণ নির্ণয়। এই প্রশ্নগুলো একটু তোমাকে বুদ্ধি খাটিয়ে প্রশ্নগুলোর উত্তর দিতে হয়। এখানে তোমার উৎপাদিত ইট যদি আগে থেকে কারবারের মধ্যে থাকে বা এই ইট ভাটায় থাকে সেটাকে বলা হবে ইটের প্রারম্ভিক মজুদ। এবং ইট যেটা অবিক্রয়
কৃত অবস্থায় রয়েছে, যেটা বিক্রি করা হয়নি, সেটাকে বলা হবে ইটের সমাপনী মজুদ। আর যেগুলো ইট বিক্রি করা হয়েছে সেটাকে বলা হয় বিক্রয়কৃত ইটের পরিমাণ দেওয়া থাকবে এবং উৎপাদিত ইটের পরিমাণ। এই চারটি তথ্য, একটি হচ্ছে ইটের প্রারম্ভিক মজুদ, যেটা আগে থেকে কারবারের মধ্যে ছিল। তো নিশ্চয় যেটা আগে থেকে ছিল সেটা এবার তৈরি করা হয়নি, এটা আগে তৈরি করা ছিল, মানে আগের বার তৈরি করা ছিল, যেটা বিক্রি করতে পারেনি, আগের বার সমাপনী মজুদ ছিল, যেটা এই হিসাবকালের জন্য ছিল প্রারম্ভিক মজুদ। তাই তোমাকে প্রশ্ন করেছে যে এই ত্রৈমাসিক হিসাবকালের যে সময়টুকুন, এই সময়ের মধ্যে কয়টি ইট সে প্রস্তুত করেছে। তাহলে কয়টি ইট প্রস্তুত করেছে তোমাকে এটা বের করতে হলে তোমাকে কী কী জিনিসগুলো ভাবতে হবে, যে আমি কতগুলো ইট বিক্রি করেছি। নিশ্চয়ই আগে যে ইটগুলো আমার কাছে ছিল প্রারম্ভিক মজুদ অবস্থায়, যেগুলো গতবার বিক্রি করতে পারেনি, সেই ইটগুলো আমরা এবার কী করেছি, বিক্রি করেছি। তাহলে তোমাকে আগে দেখতে হবে এই সময়ের মধ্যে আমি ইট বিক্রি করেছি কয়টা। এটা বিক্রি করেছি সেটা চলে গেছে, নিশ্চয়ই এটা উৎপাদনকৃত বা উৎপাদিত ইটেরই অংশ যেটা বিক্রি করেছি। অতএব আমরা দেখবো কটা ইট বিক্রি করেছি, আর বিক্রয় করার পরে আমার কাছে কয়টা ইট এখনও রয়ে গেল, যেটাকে আমরা বলি সমাপনী মজুদ। কথাটা আবার বলছি, তুমি খেয়াল করে শোনো। তোমরা দেখবে কতগুলো ইট আমরা বিক্রি করেছি, বিক্রি করার পরে কতগুলো ইট আমার হাতে এখনও রয়ে গেল। তা যেগুলো বিক্রি করেছি আর যে ইটগুলো রয়ে গেল, আমরা এই দুটো সমন্বয়ে কী তৈরি হয় খেয়াল করে চিন্তা করো। যেগুলো বিক্রি করেছি আর যেগুলো আমার হাতে এখন রয়েছে, এই দুটোকে যদি আমি একসাথে করি তাহলে আমি আমার মোট ইট পেয়ে যাব, যে আমার কাছে টোটাল বিক্রয়যোগ্য কতগুলো ইট ছিল। তো এটা যদি পেয়ে যাও, তো মোটের মধ্যে তোমাকে খেয়াল করতে হবে মোটের মধ্যে আগে থেকে ছিল কয়টা আর এবার তৈরি করেছি কয়টা। এই দুইটার একটা দেওয়া তোমার কাছে প্রশ্নে দেয়া থাকবে, আরেকটা তোমাকে প্রশ্ন করবে, মানে মিসিং থাকবে, তোমাকে উত্তর দিতে হবে। তো দুইয়ের মধ্যে যদি আগে থেকে কয়টা ইট ছিল, মানে প্রারম্ভিক মজুদ কটা ছিল, এটা যদি দেওয়া থাকে, তাহলে মোট ইট থেকে পূর্বের হিসাবকার ইটটা যদি আমি বাদ দিয়ে দেই, তাহলে কী বের হচ্ছে, নিশ্চয়ই এবছর কটা ইট আমরা তৈরি করেছি সেটা বের হয়ে যাচ্ছে। অতএব তুমি একটু বুদ্ধি খাটিয়ে প্রশ্নটা উত্তর বের করে নিয়ে আসো। দেখো তাহলে আমি যে কথাগুলো বলেছি এগুলো যদি আমি একটি ফরম্যাট সূত্র দাঁড় করাইতে কী দাঁড়ায়, বিক্রি করেছি কয়টা ইট, তাহলে বিক্রিত ইটের পরিমাণ, আমি যোগ করেছি কি অবিকৃত ইটের পরিমাণ, যেটাকে আমরা কী বলি সমাপনী ইট। তাহলে বিক্রয় এককের সাথে সমাপনী একক আমরা কী করলাম, যোগ করে দিলাম। তাহলে পেয়ে যাব কি বিক্রয়যোগ্য ইটের পরিমাণ, মোট ইটের পরিমাণ। সেখান থেকে যদি আমি প্রারম্ভিক মজুদ যেটা ছিল, ইটের প্রারম্ভিক মজুদ যদি আমি বাদ দিয়ে দেই, তাহলে আমরা বের হয়ে যাচ্ছে উৎপাদিত ইটের পরিমাণ বা তৈরিকৃত ইটের পরিমাণ। তো আসো আমরা সেটাকে খাতা কলমে ছকের মাধ্যমে উপস্থাপন করে দেখি সেটা কীভাবে বের হয়। খুব খেয়াল করে দেখো, একটা ছোট্ট ছক এঁকে নাও। এখানে আগে আমরা বিবরণ টাকা লিখেছি, এখন আর যেহেতু প্রশ্ন করেছে আমাদের ইটের পরিমাণ বের করতে, একক বের করতে, এখন কিন্তু আমরা টাকা লিখবো না, এখন লিখবো একক। আর এককটা কী দিয়ে বের করবো, সংখ্যায় টি, একক মানে এত টি ইট। তো টি লিখতে পারি অথবা একক লিখলেও হবে, তোমরা একক লিখে নাও। মানে আমরা একক বের করবো। তাহলে আমাদের আলোচনা থেকে আমরা কি পেলাম, যে প্রথম আমরা কী লিখবো, যে বিক্রয় একক মানে কতগুলো ইট আমরা বিক্রি করি সেটা আমরা লিখব। ইটের বিক্রয় একক মানে কতগুলো ইট আমরা বিক্রি করেছি আগে সেটা দেখব। তাহলে বিক্রি করেছি আমরা 2 লক্ষ ইট, 2 লক্ষ ইট বিক্রি করেছি। এর সাথে যোগ করব
ইটের সমাপনী একক বা সমাপনী মজুদ একক। এখানে একক শব্দটি আমরা বারবার না লিখতে পারি, ব্যবহার না করলেও হয়, সমাপনী মজুদ লিখলেও হবে। 60,000 আমাদের বিক্রি করার পর আমাদের হাতে রয়েছে। তাহলে মোট ইট ছিল এটাকে বলা বিক্রয়যোগ্য একক। বিক্রয়যোগ্য ইটের পরিমাণ, তাহলে মোট বিক্রয় ছিল মানে মোট ইট ছিল এই প্রতিষ্ঠানে 2,60,000। এর মধ্যে আগে থেকে যেটা উৎপাদন করা হয়েছিল, যেটা এবছর উৎপাদন করা হয়নি, সেটি আমরা বাদ দিয়ে দেব, বাদ। প্রারম্ভিক মজুদ একক, প্রারম্ভিক আমাদের মজুদ ছিল কতগুলো দেখো, তাহলে প্রারম্ভিক মজুদ ছিল 50,000 একক। তাহলে এবার আমরা তাহলে উৎপাদন করলাম উৎপাদিত ইটের পরিমাণ দাঁড়ালো 2,10,000 একক। এই 2,10,000 একক ইট আমরা এবার প্রস্তুত করেছি বা তৈরি করেছি। এটা হচ্ছে আমাদের ক নম্বরের প্রশ্নের উত্তর ছিল, যে উৎপাদিত ইটের পরিমাণ নির্ণয় করা হলো। আশা করি তোমরা প্রশ্নটি বুঝতে পেরেছ। তোমরা সবাই খাতায় উঠিয়ে নাও। আমরা খ নম্বরের প্রশ্ন চলে যাব। খ নম্বরে আমাদের বলা ছিল একটি উৎপাদন ব্যয় বিবরণী তৈরি করতে বলা আছে। উৎপাদন ব্যয় বিবরণী তৈরি করে একক প্রতি মানে একটি ইটের ব্যয় নির্ণয় করতে বলা হয়েছে, যে প্রতি ইটের উৎপাদন ব্যয় কত। আমরা উৎপাদন ব্যয় বিবরণী করব। ব্যয় বিবরণী করে তোমরা দেখো যে এখানে আমাদের প্রশ্ন কী চেয়েছিল, যে উৎপাদন ব্যয় বিবরণী করতে বলা আছে। আমরা এখন সেটা করব। খ নম্বরে এটা আমি মুছে দিচ্ছি, তোমরা সবাই উঠিয়ে নিও খাতার মধ্যে। আমি মুছে দিলাম। তাহলে খ নম্বরে আমাদের প্রশ্ন ছিল যে উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করো। তোমরা এর আগে উৎপাদন ব্যয় বিবরণী করেছো, তো এখন আমরা ঘর এঁকে নেই। তোমরা সবাই খাতা কলমে ঘর আঁকো। এটা হলো খ নম্বরের প্রশ্নের উত্তর দেবো আমরা এখন। আশরাফ অ্যান্ড কোং এর প্রতিষ্ঠানের ইটভাটার মালিকের বা প্রতিষ্ঠানের নাম। আশরাফ অ্যান্ড কোং উৎপাদন ব্যয় বিবরণী। উৎপাদন ব্যয় বিবরণী 31শে মার্চ 2017 পর্যন্ত ত্রৈমাসিক সময়ের জন্য, অর্থাৎ আমাদের 3 মাস এটার হিসাবকাল মেয়াদ।
বিবরণ টাকা এ হচ্ছে আমাদের উৎপাদন ব্যয় বিবরণীর ছক। তো তোমরা উদ্দীপকে দেখো, উৎপাদন ব্যয় বিবরণী করতে গেলে প্রথমে আমাদের কী বের করতে হয়? মুখ্য ব্যয়। তোমাদের সেই সূত্র নিশ্চয়ই মনে আছে যে ব্যবহৃত কাঁচামালের ব্যয়, তার সাথে যোগ হবে প্রত্যক্ষ ব্যয়, মজুরি, অন্যান্য প্রত্যক্ষ খরচ থাকলে প্রত্যক্ষ খরচ যোগ করব, যোগ করার পরে মুখ্য ব্যয় বের হবে। সেই মুখ্য ব্যয়ের সাথে আমরা যোগ করব কারখানার উপরিব্যয়, কারখানার উপরিব্যয় যোগ করলে আমরা পেয়ে যাব উৎপাদন ব্যয়। সেই উৎপাদন ব্যয়ের সাথে যদি আধা উৎপাদন যে উৎপাদনকারীতে যে পণ্য রয়েছে, যেটাকে বলি আমরা চলতি কার্য বা অর্ধসমাপ্ত পণ্য বা আধা উৎপাদিত পণ্য, এরকম পণ্য থাকলে প্রারম্ভিক থাকলে যোগ করবো, সমাপনীটাকে আমরা বাদ দিয়ে দেবো। এভাবে উৎপাদন ব্যয় তোমরা করেছো আগে। তো তোমরা আসো আজকে আমরা সেটার কাজ শুরু করি। যে প্রথমে নেব মাটি ক্রয়। তৈরি করার কাঁচামাল ছিল মাটি। প্রথমে নেব মাটি ক্রয়। মাটি কেনা হয়েছে 1,60,000 টাকা দিয়ে। মাটি হচ্ছে ইটের অন্যতম কাঁচামাল। আর সে মাটি কেনার পরে মাটি যেখানে কেনা হয়েছে সেখান থেকে ইট ভাটায় আনা পর্যন্ত মাটির বহন খরচ মানে ট্রাক ভাড়া লেগেছে মাটির বহন খরচ, সেটা ছিল 3 লক্ষ টাকা। তাহলে মাটির ক্রয় মূল্য পেয়ে গেলাম। মাটির মোট ক্রয় মূল্য আমরা পেলাম 4,60,000 টাকা। এইগুলো মাটির ব্যয়, কাঁচামালের ব্যয়। এর সাথে আমাদের আসবে অন্যান্য প্রত্যক্ষ খরচ যোগ করব। যোগ প্রত্যক্ষ খরচ রয়েছে শ্রমিকের মজুরি, শ্রমিকের মজুরি 1,40,000 টাকা। এখানে দেখো এই প্রতিষ্ঠানে এই উদ্দীপকে আরেকটি খরচ রয়েছে, জ্বালানি খরচ। নর্মালি জ্বালানি খরচ কয়লা, গ্যাস, জ্বালানি, তেল, এই ধরনের খরচগুলোকে অন্য যে কোনো প্রতিষ্ঠানের বেলা আমরা এগুলোকে বলি কারখানার উপরিব্যয়। বাট যেখানে ইট তৈরি করা হয়, ইট ভাটা, যেখানে ইট বানানোর জন্য মাটি এবং এই কয়লা বা কাঠের লাকড়ি বা যাই বলো, জ্বালানি ছাড়া কিন্তু জ্বালানি হচ্ছে এটার একটি অন্যতম কাঁচামাল। মাটি যেমন ইট তৈরি করার জন্য একটি কাঁচামাল, ঠিক তেমনি এই কাঠকে পোড়ানোর জন্য, মানে মাটিকে পোড়ানোর জন্য, ইট তৈরি করার জন্য এখানে কয়লা বা কাঠ যাই বলো, যা দিয়েই এই মাটিকে পুড়িয়ে ইট বানানো হবে, এটিও ইটের একটি কাঁচামাল। অতএব এখানে জ্বালানি খরচটি প্রত্যক্ষ ব্যয়। এটি সে কাঁচামাল না বলবে, এটা প্রত্যক্ষ ব্যয়। এটি হচ্ছে একটি মানে ইট ভাটার জন্য প্রত্যক্ষ ব্যয়। সুতরাং অন্যান্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের বেলায় আমরা জ্বালানি খরচকে বলবো কারখানার উপরিব্যয়। ইট ভাটার বেলায়, ইট প্রস্তুতের বেলায় ইট ভাটার জন্য এই জ্বালানি খরচটা, কয়লা খরচ, জ্বালানি খরচ বলো, কাঠ বা যেগুলো পোড়ানো হয়, ইট তৈরি করা হয়, এটি একটি প্রত্যক্ষ ব্যয়। তাই জ্বালানি খরচটি এখানে আসবে প্রত্যক্ষ ব্যয় হিসেবে। জ্বালানি খরচ সেটি ছিল 2 লক্ষ টাকা। তা আমরা যদি সবগুলো যোগ করে দিই তাহলে কী দাঁড়ালো দেখো, 8 লক্ষ টাকা দাঁড়ালো। এই হচ্ছে আমাদের মুখ্য ব্যয়। মুখ্য ব্যয় হলো 8 লক্ষ টাকা। আমি তোমাদের কথাটা আরেকবার বলে দিচ্ছি, সেটি হচ্ছে যে কয়লা, গ্যাস, জ্বালানি বা তেল, এই ধরনের যদি কোনো খরচ থাকে উৎপাদনকারী প্রতিষ্ঠানের বেলায়, সেগুলোকে আমরা বলি কারখানার উপরিব্যয়। কিন্তু
ইট ভাটার ক্ষেত্রে মানে ইট প্রস্তুতের ক্ষেত্রে জ্বালানি খরচ হচ্ছে এর প্রত্যক্ষ ব্যয়, সেজন্য এটি মুখ্য ব্যয়ের মধ্যে চলে আসবে প্রত্যক্ষ ব্যয় হিসাবে জ্বালানি খরচ। এই মুখ্য ব্যয়ের সাথে আমরা এবার যোগ করবো যোগ কারখানার উপরিব্যয়। যোগ কারখানার উপরিব্যয়। তো এখানে এই কারখানার ব্যয়ের মধ্যে রয়েছে ইট যে ভাটা বা যেটা আমরা ইট খোলা বলে থাকি, তাই সেই ইট খোলার ভাড়া ও বিদ্যুৎ খরচ। ইট খোলা বলা হয়, ইট ভাটা বলা হয়। ইট খোলার ভাড়া ও বিদ্যুৎ খরচ সেটি আছে 30,000 টাকা। 30,000 টাকা। মাটি ছানা করার খরচ, অর্থাৎ মাটিকে মেশিন দিয়ে হোক বা হাতের মাধ্যমে হোক বা গরু দিয়ে হোক মাটিকে কাদা করার জন্য, কর্দমাক্ত করার জন্য, নরম করার জন্য যে কাজটি করা হয় এটাকে বলে মাটি ছানা করার খরচ। সেটি রয়েছে 20,000 টাকা। 20,000 টাকা। এই দুটি ছিল কারখানার উপরিব্যয় এখানে, তা দুইটা মিলে হলো 50,000 টাকা। কারখানার উপরিব্যয় থাকতে পারতো যে কারখানার সঙ্গে যদি আর কোনো খরচ থাকে, কারখানার শ্রমিকের আপ্যায়ন থাকতে পারে, কারখানার বিদ্যুৎ খরচ বললাম এখানে আসলো, কারখানার মাটি ছানা করার খরচ আসছে। যদিও এখানে কারখানা বলতে ইট ভাটাকে বোঝায়, ইটের খোলাকে বোঝায়। তো মোট পেলাম 50,000 টাকা। তো আমরা মুখ্য ব্যয়ের সাথে যদি কারখানার উপরিব্যয় যোগ করি তাহলে টাকা পেয়ে যাব 8,50,000 টাকা। এর নাম হচ্ছে উৎপাদন ব্যয়, অর্থাৎ ইটের উৎপাদন ব্যয় ছিল 8,50,000 টাকা। আমরা এবছর ইট তৈরি করেছিলাম, নিশ্চয় তোমাদের মনে আছে প্রথম প্রশ্ন ছিল আমাদের 2,10,000 ইট তৈরি করেছিলাম, আর সে 2,10,000 ইট তৈরি করার জন্য আমাদের মোট ব্যয় হলো 8,50,000 টাকা। এই ছিল আমাদের খ নম্বরে। এখানে যদি উৎপাদিত পণ্যের ব্যয় পর্যন্ত আমরা যেতাম, যদি এরকম থাকতো যে আংশিক উৎপাদিত পণ্য থাকতো, যে আংশিক পণ্য তৈরি করা হয়েছে বা পূর্বে থেকে আংশিক উৎপাদিত পণ্য রয়েছে, তাহলে কিন্তু আমরা সেখানে সেগুলো যোগ বিয়োগ করতাম। তো এখানে যেহেতু অন্য কোনো তথ্য নেই এই উদ্দীপকে, এই পর্যন্ত আমাদের উৎপাদ্য ছিল, তাহলে এখান থেকে আমরা উৎপাদন ব্যয় পেয়ে গেলাম 8,50,000 টাকা। তোমরা এটা খাতায় উঠিয়ে নাও সবাই, আমরা গ নম্বর উত্তরে চলে যাব। প্রিয় শিক্ষার্থীরা, আমি মুছে দিচ্ছি এটাকে। চলো আমরা গ নম্বরের উত্তরে চলে যাই। গ নম্বরে আমাদের বলেছিল যে বিশদ আয় বিবরণীর মাধ্যমে তার মোট মুনাফা বা নিট মুনাফা তৈরি করতে বলা হয়েছে। তো নিট মুনাফা বা মোট মুনাফা তৈরি করার জন্য আমাদের করতে হবে বিশদ আয় বিবরণী। আর বিশদ আয় বিবরণী করার জন্য তোমাদের যেটা প্রয়োজন হবে, আমাদের কাজ করে যে তথ্যটা লাগবে সেটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় লাগবে। তো বিক্রিত পণ্যের ব্যয় কিন্তু এই উদ্দীপকে এখানে দেয়া নেই, আমরা বের করেছি উৎপাদন ব্যয়। তো আমরা এই কাজটা গণনায় বা রাফে করে নেব যে উৎপাদন ব্যয়ের সাথে তৈরি পণ্যের বা তৈরি ইটের প্রারম্ভিক মজুত যোগ করব এবং সেইটা যোগ করার পরে উৎপাদিত পণ্য বা তৈরি ইটের সমাপনী মজুত পণ্য বাদ দেব। বাদ দিলে আমরা পেয়ে যাব বিক্রিত পণ্যের ব্যয়। আমি কথাটা আবার বলছি, আমরা গণনা এটা বের করে নেব, আমি তোমাদের বের করে দেখাবো। সেখানে লিখব উৎপাদন ব্যয় যোগ তৈরি ইটের প্রারম্ভিক মজুত মাইনাস তৈরি ইটের সমাপনী মজুত, তাহলে আমরা পেয়ে যাব বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় পেলেই কিন্তু আমাদের বিশদ আয় বিবরণী করতে পারবো আমরা। তো চলো আমরা বিশদ আয় বিবরণী করি। নাম ছিল মিস্টার আশরাফ এন্ড কোং,
এবার আমরা গ নম্বরের উত্তর দিচ্ছি। একত্রিশ মার্চ তারিখে ত্রৈমাসিক সময়ের জন্য তো বিশদ আয় বিবরণী করার জন্য প্রথমে আমাদের লাগবে কি, প্রথমে লিখবো আমরা বিক্রয়। দেখো এখানে বিক্রয় দেওয়া আছে 16 লাখ টাকা বিক্রয় করা হয়েছে। এখান থেকে বাদ দিব, বাদ বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় এটা তোমরা বের করে নিবা, আমি তোমাদের বের করে দেখাবো। রাফে 8,57,000 টাকা। আমি মুখে তোমাদের আরেকবার বলে রাখছি, সেটা হচ্ছে উৎপাদন ব্যয় যোগ তৈরি ইটের প্রারম্ভিক মজুদ মাইনাস তৈরি ইটের সমাপনী মজুদ, তাহলে তোমরা পেয়ে যাবো বিক্রিত পণ্যের ব্যয়। তার বিক্রিত পণ্যের ব্যয় পেলাম 8,57,000 টাকা। এটা মাইনাস করলে আমাদের থাকে 7,43,000 টাকা। এটার নাম হলো মোট মুনাফা। তাহলে মোট মুনাফা এখান থেকে বাদ দেবো আমরা, বাদ পরিচালন ব্যয়। ব্যয় লিখে প্রথমেই অফিস ও প্রশাসনিক উপরিব্যয়। তো অফিস ও প্রশাসনিক উপরিব্যয় এখানে কী আছে দেখো, অফিস ভাড়া আছে, লেখা আছে অফিস ভাড়া, এবং বলা আছে মাসে 12,000 টাকা। যেহেতু আমাদের অঙ্কটা ত্রৈমাসিক মানে 3 মাস, আর অফিসের ভাড়া লেখা আছে প্রতি মাসে 12,000 টাকা। যেহেতু আমরা 3 মাসের হিসেব করছি, তাহলে 3 মাসের ভাড়া হবে এখানে 36,000 টাকা। অফিস ভাড়া 36,000 টাকা। রয়েছে যাতায়াত খরচ ও টেলিফোন খরচ, এগুলো অফিস উপরিব্যয়। আর এই যাতায়াত যদি বিক্রয় কাজের জন্য করা হয় তাহলে সেটা বিক্রয় উপরিব্যয়, আর শুধু যাতায়াত খরচ টাকা থাকলে সেটা অফিস উপরিব্যয়। যাতায়াত ও বিদ্যুৎ খরচ সেটা রয়েছে 14,000 টাকা। তাহলে অফিস উপরিব্যয় পেয়ে গেলাম আমরা 50,000 টাকা। কথাটা আমি আবার বলছি যে বিক্রয়ের কাজের জন্য, যে পণ্য বিক্রয়ের জন্য যদি কোনো যাতায়াত করা হয়, কোথাও আসা যাওয়া করা হয়, সেটা হচ্ছে বিক্রয় উপরিব্যয়। আর যদি সেরকম কিছু বলা না থাকে, শুধু যাতায়াত খরচ লেখা থাকে, সেটা লিখবো আমরা অফিস উপরিব্যয়। আবার পরিবহন যদি আবার বিক্রয় পরিবহন হয়, সেটা কিন্তু বিক্রয় উপরিব্যয়। হ্যাঁ, বেশি করে তোমরা খেয়াল রেখো। এবার লিখবো আমরা বিক্রয় উপরিব্যয়। যে সমস্ত খরচগুলো বিক্রয় সংক্রান্ত, যেমন বিজ্ঞাপন খরচ, শোরুমের ভাড়া, বিক্রয় কর্মীর কমিশন, এই ধরনের অনাদায়ী পাওনা, এগুলো হচ্ছে বিক্রয়কৃত খরচ, এগুলো বিক্রয় উপরিব্যয় বলা হয়। তো আমাদের এখানে বিক্রয় উপরিব্যয় আছে বিজ্ঞাপন খরচ,
বিজ্ঞাপন দেওয়া হয় পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে, আর এই জন্যই বিজ্ঞাপন হচ্ছে একটি বিক্রয় পরিবেশ। বিজ্ঞাপন খরচ রয়েছে 40,000 টাকা, রয়েছে বিক্রয় কর্মীর বেতন, বিক্রয় কর্মীর বেতন 60,000 টাকা। আমরা বিক্রয় পরিবেশ পেয়ে গেলাম 1 লক্ষ টাকা। তাই পরিচালন ব্যয় দুটি মিলে আমরা পাইলাম 1,50,000 টাকা। মোট মুনাফা থেকে আমরা এই পরিচালন ব্যয়, অফিস পরিব্যয় এবং বিক্রয় পরিব্যয় দুটা যোগ করে যে 1,50,000 টাকা পেয়েছি, সেটা যদি আমরা বাদ দিয়ে দিই সেই মোট মুনাফা থেকে, তাহলে কি দাঁড়ায় দেখো, সেটা থাকলো 5,93,000 টাকা। তার নাম বলবো আমরা নিট মুনাফা। অর্থাৎ এই প্রতিষ্ঠানে যে ইটগুলো বিক্রি করা হয়েছে সেটা বিক্রি করে আমার নিট মুনাফা হলো 5,93,000 টাকা। অর্থাৎ 16 লক্ষ টাকার ইট বিক্রি করে 5,93,000 টাকা আমার কি হলো, নিট মুনাফা হলো। এই হচ্ছিল বিশদ আয় বিবরণী। তোমরা সবাই খাতায় উঠিয়ে নাও। আমি তোমাদেরকে বিক্রিত পণ্যের ব্যয় রাফটুকু এখানে করে দেখা দিচ্ছি। আমরা যদি বিক্রিত পণ্যের ব্যয় বের করতে চাই, বিক্রিত পণ্যের ব্যয় এটি পণ্যের ব্যয় লিখে প্রথমে যেহেতু এটি একটি গণনা কার্য, আমরা লিখব উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয় কিন্তু আমরা বের করেছি 8,50,000 টাকা। এর সাথে যোগ প্রারম্ভিক মজুত পণ্য, তৈরি ইটের প্রারম্ভিক মজুত। এখানে পরিমাণ লিখবো না, একক লিখবো না, টাকা লিখবো। সেই টাকা ছিল 2,50,000 টাকা। তার যোগ করে দাঁড়াইলো 11 লক্ষ টাকা। এখান থেকে বাদ দিব, বাদ তৈরি ইটের সমাপনী মজুদ। তৈরি ইটের সমাপনী মজুদ ছিল 2,43,000 টাকা। মাইনাস করলে যেটা থাকলো 8,57,000 টাকা। এটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, যেটা আমরা এখানে ব্যবহার করেছি, বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে এই বিক্রিত পণ্যের ব্যয়ের মাধ্যমে আমরা মোট মুনাফা বের করেছি। সেই মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় যখন বাদ দেওয়া হবে, যেটাকে আমরা বলি অফিস ও প্রশাসনিক পরিব্যয় ও বিক্রয় পরিব্যয়, এই দুটো একসাথে যোগ করে বাদ দেওয়ার পর আমরা পেলাম নেট মুনাফা। এই ছিল আমাদের বিশদ আয় বিবরণী। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি তোমাদের বারবারই বলে থাকি, প্রতি ক্লাসে বলে থাকি, যদি অঙ্ক করতে গিয়ে তোমাদের কোনো প্রবলেম হয়, তোমরা বুঝতে না পারো, তোমরা অবশ্যই আমাকে ফোন করবে। তোমাদেরকে আমি ফোন নাম্বার আগেও দিয়েছি, আজকে আমি আবার দিয়ে দিচ্ছি। অর্থাৎ তোমরা ফোন করে কোনো প্রবলেম থাকলে পরে অঙ্ক করার ক্ষেত্রে, অঙ্ক বোঝার ক্ষেত্রে তোমাদের কোনো যদি সমস্যা হয়, তোমরা ফোন করে সেই প্রবলেম সলভ করে নেবে। অতঃপর তোমরা বাসায় পড়াশোনা করবে। দেখো আমরা কিন্তু আমাদের ক্লাসগুলো কিন্তু দিনে দিনে আমরা শেষ করে ফেলছি। তোমরা যদি পড়াশোনা না করো, তোমরা যদি হাত অঙ্ক করতে না পারো, তাহলে আমাদের এই ক্লাসগুলো করার কোনো অর্থ হবে না এবং কোনো লাভ হবে না এবং সেটা কোনো কাজেও আসবে না। কেবল তোমরা যদি একটু অঙ্ক করতে পারো নিজে নিজে এই ক্লাসগুলোর সহযোগিতায়, তাইলেই কেবল আমরা সার্থক, আমরা সফল। আমাদের প্রতিষ্ঠানের, আমাদের গভর্নিং বডি,
আমাদের প্রতিষ্ঠান প্রধান এবং প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সকল শিক্ষকগণ সার্থক মনে করবে, নিজেকে সফল মনে করবে যদি তোমাদের কল্যাণে আসে ক্লাসগুলো। আর তোমরা যদি সেটাকে সঠিকভাবে কাজে না লাগাও তাহলে কিন্তু আমাদের পরিশ্রমগুলো বৃথা যাবে। সুতরাং আমি তোমাদেরকে বারবার বলছি যে তোমরা পড়াশোনা করো, পড়াশোনা করো। তো আজকের এই ক্লাসের মাধ্যমে একাদশ অধ্যায়ের ক্লাস এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, প্রাণবন্ত থাকো, ঘরে থাকো। সকলকে অসংখ্য ধন্যবাদ।